একজন মা যিনি নিজের সব সুখ ত্যাগ করে ছেলেকে মানুষ করেছিলেন, আর সেই ছেলেই একদিন তাকে অন্ধ ঘরে বন্দি করে রাখল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। শেষে যে সত্য প্রকাশ পেল তা সবাইকে হতবাক করে দিয়েছিল। এই গল্প শুধু আপনাকে আবেগপ্রবণ করবে না, আপনাকে ভাবতে বাধ্য করবে সম্পর্কের প্রকৃত মূল্য কী। স্বাগতম আমাদের চ্যানেলে। এখানে প্রতিটি গল্পের মধ্যেই লুকিয়ে আছে জীবনের গভীর শিক্ষা। একজন একমাত্র ছেলে ও তার স্ত্রী মিলে এক বৃদ্ধ মাকে ঘরের নিচের অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল। কয়েক মাস পর যখন সত্যিটা সামনে আসে, তখন সবাই হতবাক হয়ে যায়। হুগলি জেলার দেবপুর নামের এক ছোট্ট শহরে একটি বড় সাদামাটা বাড়ি ছিল। সেই বাড়িতেই থাকতেন প্রায় 70 বছর বয়সী সাবিত্রী দেবী। তার জীবন মোটেও সহজ ছিল না। বহু বছর আগেই তার স্বামী রামনাথ মিত্র এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর একাই তিনি তার একমাত্র ছেলে দীপকে মানুষ করেছেন। দিনরাত কঠোর পরিশ্রম করে তাকে পড়াশোনা করিয়েছেন, বড় করেছেন এবং এমনভাবে গড়ে তুলেছেন যে সে শহরে গিয়ে চাকরি করতে পারে। সাবিত্রী দেবী প্রায়ই বলতেন, আমার ছেলেই আমার একমাত্র ভরসা, সেই আমার পুরো পৃথিবী। ছোটবেলায় দীপ তার মাকে খুব ভালোবাসতো। সে প্রায়ই বলতো, মা, আমি যখন বড় হব তখন তোমাকে কখনো কোনো কষ্ট হতে দেব না। সময় কেটে গেল, দীপ বড় হলো, পড়াশোনা শেষ করলো এবং কলকাতার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি পেল। কয়েক বছর পর তার বিয়ে হলো রিয়া নামে এক মেয়ের সাথে। বিয়ের প্রথম দিকটা খুবই সুখের ছিল। বাড়িতে আনন্দের পরিবেশ ছিল। সাবিত্রী দেবী তার পুত্রবধূকে মেয়ের মতোই ভালোবাসতেন। প্রতিদিন ভোরে উঠে তিনি বাড়ির সব কাজ করতেন এবং রিয়াকে বিশ্রাম নিতে দিতেন। কিন্তু ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলাতে শুরু করলো। রিয়া তার শাশুড়ির উপস্থিতি সহ্য করতে পারছিল না। তার মনে হতো বাড়িতে সব সময় একটি বৃদ্ধ মহিলার থাকা তার স্বাধীনতার পথে বাধা। একদিন রিয়া দীপকে বলল, তোমার মা সারাক্ষণ বাড়িতে থাকে, আমার একটু নিজের মতো থাকার জায়গা দরকার। প্রথমে দীপ বিষয়টি এড়িয়ে গেলেও রিয়া বারবার একই কথা বলতে লাগলো। ধীরে ধীরে সেও বদলে যেতে শুরু করলো। যে ছেলে এক সময় তার মাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতো না, সেই এখন তার সাথে কম কথা বলতে শুরু করলো। সাবিত্রী দেবী সবকিছু বুঝতে পারছিলেন, কিন্তু কখনো কোনো অভিযোগ করেননি। তিনি নিজেকে সান্ত্বনা দিতেন, নতুন প্রজন্ম, তাদের চিন্তাধারা আলাদা। পাড়ার লোকজন সাবিত্রী দেবীকে খুব সম্মান করত। তিনি সবার সাথে হাসি মুখে কথা বলতেন, বাচ্চাদের ভালোবাসতেন এবং প্রয়োজনে সবার সাহায্য করতেন। কিন্তু হঠাৎ একদিন মানুষ খেয়াল করলো যে সাবিত্রী দেবীকে অনেক দিন ধরে বাড়ির বাইরে দেখা যাচ্ছে না। পাড়ার এক মহিলা প্রায়ই তার সাথে দেখা করতে আসতেন। রিয়াকে জিজ্ঞেস করলেন, বৌদি, পিসিমাকে আজকাল দেখা যাচ্ছে না কেন? রিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিল, ওনার শরীরটা ঠিক নেই, ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন। কথাটা সীমা দেবীর একটু অদ্ভুত লাগলেও তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করেননি। দিন যেতে লাগলো, 1 সপ্তাহ, তারপর 2 সপ্তাহ, তারপর পুরো 1 মাস কেটে গেল। এবার পাড়ার লোকজন সত্যিই চিন্তিত হয়ে পড়ল। সাবিত্রী দেবী এমন মানুষ ছিলেন না যে এতদিন কারোর সাথে দেখা না করে থাকবেন। সেই পাড়াতেই থাকতেন একজন স্কুল শিক্ষক অরবিন্দ মিশ্র। তিনি সাবিত্রী দেবীকে খুব সম্মান করতেন এবং প্রায়ই সন্ধ্যায় তার সাথে কথা বলতেন। একদিন তিনি নিতিনকে জিজ্ঞেস করলেন, দীপ, পিসিমা কেমন আছেন? অনেক দিন ওনাকে দেখা যাচ্ছে না। সে হালকা হাসি দিয়ে বলল, আঙ্কেল একটু দুর্বল হয়ে গেছেন, ডাক্তার বাইরে বের হতে বারণ করেছেন। অরবিন্দ পুরোপুরি সন্তুষ্ট হলেন না। তার মনে অদ্ভুত একটা সন্দেহ জাগল, কিন্তু তখন কিছু বললেন না। কয়েকদিন পরের ঘটনা। রাতে অরবিন্দ নিজের বাড়ির উঠোনে বসেছিলেন। হঠাৎ তিনি দ্বীপের বাড়ির দিক থেকে খুব হালকা একটা শব্দ শুনতে পেলেন, যেন কেউ খুব আস্তে করে সাহায্যের জন্য ডাকছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো ভুল শুনছেন, কিন্তু পরের দিন আবার একই শব্দ শুনতে পেলেন।
এবার তার মনে নিশ্চিত সন্দেহ হলো, কিছু একটা ঠিক নেই। পরদিন সকালে তিনি দীপের বাড়ির দিকে ভালো করে লক্ষ্য করলেন। বাড়ি একেবারে শান্ত, দরজা জানলা সব বন্ধ, কিন্তু ঠিক তখনই বাড়ির পেছনের দিক থেকে খুব ক্ষীণ একটা শব্দ ভেসে এলো, যেন কেউ দুর্বল হাতে ধীরে ধীরে দরজায় ধাক্কা দিচ্ছে। অরবিন্দের বুক ধড়ফড় করে উঠল। তিনি ধীরে ধীরে বাড়ির পেছনের দিকে এগোলেন। সেখানে গিয়ে দেখলেন একটি পুরনো দরজা আছে, যা স্টোর রুমে যাওয়ার পথ। আর সেই দরজার ভেতর থেকেই আবার সেই শব্দটা এলো, কেউ আছো? অরবিন্দ থমকে দাঁড়িয়ে গেলেন, কারণ সেই কণ্ঠস্বর আর কারণ নয়, সাবিত্রী দেবীর। সেই মুহূর্তে তিনি বুঝে গেলেন সাবিত্রী দেবী অসুস্থ নন, বরং তাকে এই বাড়ির স্টোর রুমে বন্দি করে রাখা হয়েছে। অরবিন্দের শরীর কেঁপে উঠল। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, একটা ছেলে কি সত্যিই নিজের মায়ের সাথে এমনটা করতে পারে? তিনি কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইলেন। দরজাটা বাইরে থেকে বন্ধ, তাতে একটা পুরনো তালা ঝুলছে। ভেতর থেকে আবার খুব আস্তে ধাক্কার শব্দ এলো, যেন খুব দুর্বল হাতে কেউ দরজা পেটাচ্ছে। অরবিন্দ ধীরে দরজার কাছে গিয়ে কান পাতলেন। ভেতর থেকে ক্ষীণ স্বরে ভেসে এলো, কেউ আছো? আমাকে বাইরে বের করো। এবার আর তার কোনো সন্দেহ রইল না, এটা সত্যিই সাবিত্রী দেবীর কণ্ঠ। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এখন কি করা উচিত। যদি তিনি হইচই করেন তাহলে দীপ আর রিয়া সতর্ক হয়ে যেতে পারে। তাই তিনি চুপচাপ নিজের বাড়িতে ফিরে এলেন। সারা রাত তার মাথায় একটাই চিন্তা ঘুরছিল, কিভাবে সাবিত্রী দেবী বন্দী হলেন। পরদিন সকালে তিনি আবার দীপের বাড়ির সামনে দিয়ে যেতে যেতে দেখলেন দীপ একদম স্বাভাবিকভাবে বাইরে বের হচ্ছে, যেন বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে। তার মুখে কোনো দুশ্চিন্তা বা অস্থিরতার চিহ্ন নেই। অরবিন্দ তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, দীপ, তোমার মার শরীর এখন কেমন আছে? দীপ আগের মতোই একই উত্তর দিল, আঙ্কেল, এখন একটু ভালো আছে। ডাক্তার বলেছেন ওনার বেশি মানুষের সঙ্গে দেখা করা ঠিক নয়। অরবিন্দ তার চোখের দিকে তাকিয়ে বললেন, যদি কোনো দরকার হয় আমাকে জানাবে, আমি ডাক্তারকেও ডেকে দিতে পারি। সে একটা হাসি দিল এবং বেশি কথা না বলে সেখান থেকে চলে গেল। অরবিন্দ তার এই তাড়াহুড়োটা বুঝতে পারলেন না। তার মনে হচ্ছিল দীপ কিছু লুকোচ্ছে। সেই দিন সন্ধ্যায় অরবিন্দ আবার নিজের বাড়ির পেছনে গেলেন। তিনি ধীরে ধীরে দীপের বাড়ির পেছনের দিকে তাকালেন। চারদিকে নিস্তব্ধতা, গলিতেও তখন খুব বেশি লোকজন ছিল না। অরবিন্দ আস্তে আস্তে সেই দরজার কাছে পৌঁছলেন, আবার দরজায় কান লাগালেন। কয়েক মুহূর্ত কোনো শব্দ শোনা গেল না। তিনি ভাবলেন হয়তো ভেতরে কেউ নেই। কিন্তু হঠাৎ ভেতর থেকে খুব ক্ষীণ একটা শব্দ ভেসে এলো, জল, একটু জল। শব্দ এতটাই দুর্বল ছিল যেন কারো সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। অরবিন্দের গলা শুকিয়ে গেল। এবার তিনি বুঝতে পারলেন সাবিত্রী দেবীর অবস্থা কতটা খারাপ। তিনি আস্তে করে দরজায় হাত রেখে খুব নিচু স্বরে বললেন, পিসিমা, আমি অরবিন্দ বলছি, আপনি কি ভেতরে আছেন? কয়েক সেকেন্ড কোনো উত্তর এলো না। তারপর ভেতর থেকে ভাঙা কণ্ঠে শোনা গেল, অরবিন্দ। এই কথা শুনেই অরবিন্দের চোখে জল এসে গেল। তিনি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন, আপনাকে কে এখানে বন্দি করেছে? কিছুক্ষণ নীরবতা, তারপর সাবিত্রী দেবীর কণ্ঠ শোনা গেল, এখন দরজা খুলবে না। এ কথা শুনে অরবিন্দ অবাক হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন সাবিত্রী দেবী তৎক্ষণাৎ বাইরে বেরোতে চাইবেন, কিন্তু তিনি নিজেই দরজা খুলতে বারণ করলেন। অরবিন্দ ধীরে বললেন, আপনি এখানে কেন বন্দি? আপনার তো বাইরে আসা উচিত। সাবিত্রী দেবীর কণ্ঠ আবার ভেসে এলো, এখন নয়, সঠিক সময়ে আসতে দাও। অরবিন্দ কিছুই বুঝতে পারছিলেন না, কিন্তু তার কণ্ঠে এমন এক বিশ্বাস ছিল যে অরবিন্দ কয়েক মুহূর্তের জন্য চুপ করে গেলেন। কিছুক্ষণ পরে সাবিত্রী দেবী খুব নিচু স্বরে বললেন, কাউকে বলবে না যে তুমি আমাকে এখানে দেখেছ। এবার অরবিন্দ পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি জিজ্ঞেস করলেন, কিন্তু আপনি এখানে এলেন কিভাবে? ভেতর থেকে উত্তর এলো, সব সময় হলে জানা যাবে। তারপর আর কোনো শব্দ এলো না। অরবিন্দ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। তার মন বারবার বলছিল এখনই পুলিশের কাছে যাওয়া উচিত, কিন্তু সাবিত্রী দেবীর কথাও তার মাথায় ঘুরছিল।
তিনি ভারী মনে বাড়ি ফিরে এলেন। পরবর্তী কয়েকদিন তিনি দীপ ও রিয়ার গতিবিধির দিকে নজর রাখতে শুরু করলেন। এখন তার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছিল যে বাড়ির ভেতরে কিছু একটা হচ্ছে। রিয়া প্রায়ই লোকজনকে বলতো সাবিত্রী দেবী খুব অসুস্থ, তিনি কারো সঙ্গে দেখা করতে চান না। কিন্তু অরবিন্দ এখন সত্যিটা জানতেন। একদিন রাতের ঘটনা, অরবিন্দ নিজের বাড়ির ছাদে দাঁড়িয়েছিলেন। তখন তিনি দীপের বাড়ির আঙিনায় হালকা আলো দেখতে পেলেন। দীপ ও রিয়া ধীরে ধীরে নিজেদের মধ্যে কথা বলছিল। রিয়া নিচু স্বরে বলছিল, আর বেশি দিন ওকে বাঁচিয়ে রাখা ঠিক নয়। এ কথা শুনে অরবিন্দের হৃদয় যেন থেমে গেল। দীপ ঠান্ডা গলায় বলল, আর একটু অপেক্ষা করো, আগে সবকিছু আমাদের নামে হয়ে যাক। রিয়া বলল, আমার ভয় লাগছে, যদি কেউ জেনে যায়। দীপ হেসে বলল, কেউ কিছুই জানবে না, সবাই তো মনে করছে মা অসুস্থ। এইসব কথা শুনে অরবিন্দ স্তব্ধ হয়ে গেলেন। এখন তিনি বুঝতে পারলেন বিষয়টা কতটা ভয়ঙ্কর। কিন্তু সেই মুহূর্তে তার মনে পড়ল সাবিত্রী দেবীর সেই কথা, এখন দরজা খুলবে না, সঠিক সময়ে আসতে দাও। এই কথাটাই বারবার তার মাথায় ঘুরছিল। ছাদের ওপর দাঁড়িয়ে তিনি দীপ আর রিয়ার কথা শুনছিলেন, আর তার মন ক্রোধে ভরে উঠছিল। তিনি স্পষ্ট বুঝে গিয়েছিলেন এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। একজন বৃদ্ধ মাকে নিজের বাড়িতে বন্দি করে রাখা শুধু নিষ্ঠুরতা নয়, এটা একটা গুরুতর অপরাধ। তবুও তিনি তখনই কিছু করার সাহস পাচ্ছিলেন না, কারণ একটাই, সাবিত্রী দেবীর সেই কথা যেখানে তিনি নিজেই দরজা খুলতে মানা করেছিলেন। সারা রাত অরবিন্দ ভাবতে লাগলেন। তার মনে বারবার প্রশ্ন উঠছিল, সাবিত্রী দেবী এমনটা কেন চাইছেন? যদি তিনি এত কষ্টে থাকেন, তাহলে বাইরে আসতে বারণ করছেন কেন? পরদিন সকালে অরবিন্দ সিদ্ধান্ত নিল তিনি আবার একবার সাবিত্রী দেবীর সঙ্গে কথা বলবেন। দুপুরে গলিতে তখন খুব বেশি লোকজন ছিল না। অরবিন্দ ধীরে ধীরে দীপের বাড়ির পেছনে গেলেন, চারপাশে তাকিয়ে নিশ্চিত হলেন কেউ দেখছে না। তারপর আস্তে করে সেই দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। কয়েক মুহূর্ত পুরো নিস্তব্ধতা। তারপর অরবিন্দ নিচু স্বরে বললেন, পিসিমা, আমি অরবিন্দ। কিছু সেকেন্ড পর ভেতর থেকে খুবই দুর্বল একটা কণ্ঠ ভেসে এলো, অরবিন্দ। শব্দটা আগের চেয়েও দুর্বল শোনাচ্ছিল। অরবিন্দ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, আপনি ঠিক আছেন তো? সাবিত্রী দেবী ধীরে বললেন, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। কিন্তু তার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছিল তিনি মোটেও ঠিক নেই। অরবিন্দ একটু থেমে বললেন, আমি গতকাল রাতে দীপ আর রিয়ার কথা শুনেছি। ভেতরে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। তারপর সাবিত্রী দেবী শান্ত গলায় জিজ্ঞেস করলেন, ওরা কি বলছিল? অরবিন্দ ধীরে ধীরে সব কথা বলে দিলেন। কিভাবে রিয়া ভয়ের কথা বলছিল, আর দীপ বলছিল যে কেউ কিছু জানতে পারবে না। কিছুক্ষণ ভেতর থেকে কোনো শব্দ এলো না। তারপর সাবিত্রী দেবী খুব শান্ত স্বরে বললেন, আমার সব জানা আছে। এ কথা শুনে অরবিন্দ চমকে উঠলেন। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি আগেই জানতেন? ভেতর থেকে উত্তর এলো, হ্যাঁ, আমার সব জানা আছে। অরবিন্দ কয়েক মুহূর্ত পুরো চুপ হয়ে গেলেন। সাবিত্রী দেবী আবার বললেন, সেই জন্যই তো আমি তোমাকে দরজা খুলতে বারণ করেছি। এবার অরবিন্দের বিভ্রান্তি আরও বেড়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, কিন্তু আপনি এখানে কেন থাকছেন? এটা তো একেবারেই ভুল। সাবিত্রী দেবীর কণ্ঠ তখনও শান্ত ছিল। তিনি ধীরে বললেন, কখনো কখনো সত্যকে সামনে আনতে হলে একটু কষ্ট সহ্য করতে হয়। অরবিন্দ এই কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন। তার মনে হচ্ছিল সাবিত্রী দেবী কোনো বড় সত্য লুকিয়ে রাখছেন। কিছুক্ষণ পরে সাবিত্রী দেবী বললেন, অরবিন্দ, তুমি কি আমার একটা সাহায্য করবে? অরবিন্দ সঙ্গে সঙ্গে বললেন, আপনি বলুন। সাবিত্রী দেবী ধীরে ধীরে বললেন, এখন কাউকে কিছু বলবে না, শুধু খেয়াল রেখো সঠিক সময় এলে যেন সত্যটা সবার সামনে আসে। অরবিন্দ জিজ্ঞেস করলেন, কিন্তু সেই সঠিক সময় কবে আসবে? ভেতর থেকে উত্তর এলো, খুব শীঘ্রই। এরপর কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা নেমে এলো। অরবিন্দের মন এখনো ভারী। তিনি বুঝতে পারছিলেন না সাবিত্রী দেবী এত শান্তভাবে সবকিছু কিভাবে সহ্য করছেন। কিছুক্ষণ পরে সাবিত্রী দেবী আবার ধীরে বললেন, তুমি কি আমাকে একটু জল দিতে পারবে?
অরবিন্দ সঙ্গে সঙ্গে বাড়ি থেকে একটা জলের বোতল এনে দরজার নিচ দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পরে বোতলটা ভেতরে সরে যাওয়ার শব্দ শোনা গেল। তিনি বুঝতে পারলেন ভেতর থেকে কোনো দুর্বল হাত সেটা তুলে নিয়েছে। তিনি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে নিজের বাড়িতে ফিরে এলেন। দিন কেটে যেতে লাগলো। অরবিন্দ প্রতিদিন ওই ঘরের কাছে গিয়ে সাবিত্রী দেবীর খোঁজ নিতেন এবং তাকে জল বা সামান্য খাবার দিতেন। অন্যদিকে দীপ আর রিয়ার আচরণ একেবারে স্বাভাবিকই ছিল। রিয়া প্রায়ই পাড়ার মহিলাদের বলতো খুব অসুস্থ, কারো সঙ্গে দেখা করতে চান না। সবাই তাই ভাবত সাবিত্রী দেবী ঘরে বিশ্রাম নিচ্ছেন। কিন্তু অরবিন্দ সত্যিটা জানতেন। একদিন সন্ধ্যায় অরবিন্দ নিজের বাড়ির উঠোনে বসেছিলেন। হঠাৎ গলিতে একটি সাদা গাড়ি এসে থামলো। সেখান থেকে দুইজন লোক নামলো এবং সোজা দ্বীপের বাড়ির দিকে গেল। অরবিন্দ দূর থেকে সবকিছু দেখছিলেন। কিছুক্ষণ পর দ্বীপ তাদের ভেতরে নিয়ে গেল। প্রায় আধ ঘন্টা পরে তারা বেরিয়ে এলো, আর তাদের হাতে কিছু কাগজ ছিল। এই দৃশ্যটা অরবিন্দের খুব অদ্ভুত লাগলো। হঠাৎ তার মনে সন্দেহ জাগলো, ওরা কি সাবিত্রী দেবীর সই করাতে এসেছে? এই ভাবনা মাথায় আসতেই তার বুক কেঁপে উঠল। রাতে গলি আবার শান্ত হলে অরবিন্দ আস্তে আস্তে বাড়ির পেছনে গেলেন। তিনি ধীরে বললেন, পিসিমা। ভেতর থেকে সেই দুর্বল কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ। অরবিন্দ চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, আজ বাড়িতে দুজন লোক এসেছিল, আপনি কি জানেন? সাবিত্রী দেবী কিছুক্ষণ চুপ থেকে ধীরে বললেন, হ্যাঁ, আমি জানি। ওরা আইনজীবী ছিল। এই কথা শুনে অরবিন্দের উদ্বেগ আরো বেড়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, আইনজীবীরা কেন এসেছিল? ভেতরে কিছুক্ষণ নীরবতা। তারপর ধীরে উত্তর এলো, ওরা কাগজ নিয়ে এসেছিল, বাড়ি আর জমির কাগজ। অরবিন্দের হৃদস্পন্দন বেড়ে গেল। এখন তিনি প্রায় নিশ্চিন্ত হয়ে গেলেন। দীপ আর রিয়ার উদ্দেশ্য কি? তিনি জিজ্ঞেস করলেন, ওরা কি আপনার কাছ থেকে সই করাতে চাইছিল? ভেতর থেকে উত্তর এলো, হ্যাঁ, সেটাই চেষ্টা করছিল। অরবিন্দের রাগ হচ্ছিল। তিনি বললেন, এটা ভুল, আপনার এখনই এখান থেকে বেরিয়ে আসা উচিত। কিন্তু সাবিত্রী দেবীর কণ্ঠ তখনও শান্ত, এখন নয়, আর একটু অপেক্ষা করতে হবে। অরবিন্দ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? কিছুক্ষণ নীরবতার পর সাবিত্রী দেবী বললেন, কারণ এখনো পুরো সত্য সামনে আসেনি। অরবিন্দ কিছুই বুঝতে পারছিলেন না। তিনি আবার জিজ্ঞেস করলেন, আপনি কি বলতে চাইছেন? সাবিত্রী দেবী ধীরে বললেন, দীপ আর রিয়া ভাবে আমি দুর্বল, আমি কিছু বুঝি না, কিন্তু আমি সব বুঝছি। অরবিন্দ চুপচাপ শুনছিলেন। সাবিত্রী দেবী বললেন, যেদিন তারা আইনজীবী নিয়ে এসেছিল সেদিন তারা আমাকে এখান থেকে বের করেছিল। একথা শুনে অরবিন্দ চমকে উঠলেন। আপনাকে বের করেছিল? ভেতর থেকে উত্তর এলো, হ্যাঁ, শুধু সই করানোর জন্য। সাবিত্রী দেবী জানালেন, সেদিন দীপ আর রিয়া দরজা খুলে তাকে উপরে নিয়ে যায়। ঘরে দুইজন আইনজীবী বসেছিল এবং সামনে অনেক কাগজ রাখা ছিল। দীপ শান্ত গলায় বলেছিল, মা, এটা কিছু দরকারি কাগজ, এখানে সই করে দিন। সাবিত্রী দেবী কাগজগুলো ভালো করে দেখে বুঝতে পারলেন এগুলো বাড়ি ও জমির সব নথি। তিনি সই করলে সব সম্পত্তি পুরোপুরি দীপের নামে হয়ে যাবে। তিনি শান্তভাবে বললেন, আমাকে পড়তে দাও। রিয়া অস্থির হয়ে বলল, এতে পড়ার কিছু নেই, শুধু ফর্মালিটি। কিন্তু সাবিত্রী দেবী বুঝে গিয়েছিলেন এটা কোনো ফর্মালিটি নয়, এটা একটা চাল। তিনি বললেন, আমাকে একটু সময় দাও। দীপ বাধ্য হয়ে রাজি হলো। কিছুক্ষণ পর তারা আবার তাকে স্টোর রুমে বন্দি করে দিল। এইসব বলতে গিয়ে সাবিত্রী দেবীর কণ্ঠে কোনো ভয় ছিল না। অরবিন্দ বুঝতে পারছিলেন কেন তিনি এত শান্ত। তিনি জিজ্ঞেস করলেন, আপনি সই করলেন না কেন? সাবিত্রী দেবী হালকা হেসে বললেন, কারণ আমি আগেই সব ঠিক করে রেখেছি। অরবিন্দ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানে? সাবিত্রী দেবী বললেন, কয়েকদিন আগেই আমি আমার পুরনো আইনজীবীর সঙ্গে দেখা করেছি। তিনি বললেন, আমি আমার সব সম্পত্তি অন্য কারো নামে করে দিয়েছি। অরবিন্দ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কার নামে? উত্তর এলো, একটি ট্রাস্টের নামে। কিছুক্ষণ অরবিন্দ স্তব্ধ হয়ে রইলেন।
সাবিত্রী দেবী বললেন, এই বাড়িটা এখন একটা বৃদ্ধাশ্রম হবে। অরবিন্দ বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, আমি ভেবেছি যদি আমার নিজের ছেলে আমাকে বাড়ি থেকে সরাতে চায় তাহলে এই বাড়ি তাদের কাজে লাগুক যাদের কোনো আশ্রয় নেই। অরবিন্দ এখন বুঝতে পারছিলেন সাবিত্রী দেবীর চিন্তা কত গভীর। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে আপনি এখানে কেন আছেন? সাবিত্রী দেবী শান্ত গলায় বললেন, কারণ এখনো আসল সত্য সামনে আসা বাকি। অরবিন্দ জিজ্ঞেস করলেন, কোন সত্য? তিনি বললেন, দীপ আর রিয়া শুধু কাগজের জন্য নয়, তারা আরও কিছু করতে চাইছে। অরবিন্দের শরীরে কাঁটা দিয়ে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, কি করতে চাইছে? কিছুক্ষণ নীরবতার পর উত্তর এলো, তারা আমাকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এই কথা শুনে অরবিন্দের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি সঙ্গে সঙ্গে বললেন, এখনই পুলিশকে খবর দেওয়া উচিত। কিন্তু সাবিত্রী দেবী শান্ত গলায় বললেন, আর এক রাত অপেক্ষা করো, তারপর সব সত্য নিজে থেকেই বেরিয়ে আসবে। অরবিন্দ কিছুই বুঝতে পারছিলেন না, কিন্তু তার কণ্ঠের আত্মবিশ্বাস স্পষ্ট ছিল। সেই রাতে অরবিন্দ একদম ঘুমোতে পারেননি। তার মনে বারবার ঘুরছিল দীপ আর রিয়া কি করতে যাচ্ছে। পরের দিন রাত প্রায় 10টার সময় গলিতে আবার নিস্তব্ধতা নেমে এলো। অরবিন্দ জানালা দিয়ে নিতিনের বাড়ির দিকে তাকিয়েছিলেন। তিনি দেখলেন দীপ আর রিয়া বাড়ির পেছনের দিকে যাচ্ছে। অরবিন্দের হৃদয় জোরে ধুকপুক করতে লাগলো। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ এলো। অরবিন্দ দ্রুত বাইরে বেরিয়ে নিঃশব্দে পেছনের দিকে গেলেন এবং দূর থেকে সব দেখতে লাগলেন। দীপ ও রিয়া স্টোর রুমের ভেতরে ঢুকলো। কিছুক্ষণ পরে তারা সাবিত্রী দেবীকে ধরে উপরে নিয়ে এলো। তিনি খুবই দুর্বল দেখাচ্ছিলেন। রিয়া রাগে বলল, এবার অনেক হয়েছে, আজই সব শেষ করে দিই। অরবিন্দের রক্ত ফুটে উঠল। দীপ বলল, আগে সই করাও, তারপর যা করার করব। রিয়া কাগজগুলো সাবিত্রী দেবীর হাতে দিল। দীপ বলল, মা, এখানে সই করে দিন, তারপর আর কোনো সমস্যা হবে না। সাবিত্রী দেবী শান্তভাবে বললেন, যদি আমি সই না করি? রিয়া রেগে বলল, তাহলে আপনাকে এখানেই শেষ করে দেব, কেউ কিছু জানতে পারবে না। এই কথা শুনে অরবিন্দের শরীর কেঁপে উঠল। কিন্তু ঠিক তখনই সাবিত্রী দেবীর মুখে হালকা হাসি ফুটে উঠল। তিনি শান্তভাবে বললেন, তোমরা কি ভাবছো তোমাদের কথা কেউ শুনছে না? দীপ ও রিয়া একে অপরের দিকে তাকালো। ঠিক তখনই বাইরে হঠাৎ অনেক লোকের আওয়াজ শোনা গেল। দরজা জোরে খুলে গেল। ভেতরে ঢুকে পড়ল দুইজন পুলিশ এবং পাড়ার অনেক মানুষ। সবার সামনে ছিলেন অরবিন্দ। দীপ আর রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। দীপ লজ্জাতে লাগলো, এ এ এটা কি? অরবিন্দ সরাসরি পুলিশের দিকে তাকিয়ে বললেন, এই দুজন মাসের পর মাস তাদের মাকে স্টোর রুমে বন্দি করে রেখেছে। পুলিশ সঙ্গে সঙ্গে পুরো বাড়ি তল্লাশি শুরু করলো। স্টোর রুমের অবস্থা দেখে সবাই হতবাক হয়ে গেল। পাড়ার লোকজন বিশ্বাসই করতে পারছিল না দীপ আর রিয়া এত নিচে নামতে পারে। তখন সাবিত্রী দেবী ধীরে বললেন, অরবিন্দ, এখন সব সত্য বলে দাও। অরবিন্দ তার মোবাইলের রেকর্ডিং চালু করলেন। সেখানে দীপ ও রিয়ার পরিকল্পনার কথা স্পষ্ট শোনা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই পুরো সত্য সবার সামনে এসে গেল। দীপ আর রিয়া নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তাদের বলার মতো আর কিছুই ছিল না। পুলিশ সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেফতার করলো। রিয়া কাঁদতে কাঁদতে বলল, মা, আমাদের ক্ষমা করে দিন। কিন্তু সাবিত্রী দেবীর মুখ শান্তই রইল। তিনি শুধু বললেন, যেদিন তোমরা আমাকে স্টোর রুমে বন্দি করেছিলে সেদিনই তোমরা নিজেদের সম্পর্ককেও বন্দি করে ফেলেছিলে। পুরো পাড়া আবেগে ভরে উঠল। এরপর সাবিত্রী দেবী আরেকটি সত্য সবার সামনে তুলে ধরলেন। তিনি বললেন, আমি এই বাড়ি আর জমি আগেই একটি ট্রাস্টের নামে করে দিয়েছি। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তিনি বললেন, এই বাড়ি এখন একটি বৃদ্ধাশ্রম হবে, যাতে কোনো বৃদ্ধ মা বাবা আর একা বা অসহায় না বোধ করেন। সেদিন দেবপুরে এমন এক ঘটনা ঘটেছিল যা মানুষ বহু বছর মনে রাখবে। একজন মা যিনি নিজের ছেলের সত্যকে সবার সামনে তুলে ধরলেন, আর একটি শিক্ষা যা সবার হৃদয়ে চিরদিনের জন্য থেকে গেল। বন্ধুরা,
এই গল্প আমাদের শেখায় মা বাবা সারা জীবন সন্তানের জন্য সব কিছু উৎসর্গ করেন, কিন্তু যখন সেই সন্তানরা লোভ আর স্বার্থে অন্ধ হয়ে যায় তখন সম্পর্কের আসল চেহারা সামনে আসে। ধন সম্পত্তি কখনোই মানবতার থেকে বড় নয়। যে বাড়িতে মা বাবার সম্মান নেই সেখানে সুখ কখনো স্থায়ী হয় না। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, অরবিন্দ যা করেছে তা কি সঠিক ছিল? আর দীপ ও রিয়ার যে শাস্তি হয়েছে তা কি যথেষ্ট, নাকি তাদের আরও কঠিন শাস্তি পাওয়া উচিত ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং এমন হৃদয় ছোঁয়া গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী গল্পে। ততদিন নিজের মা বাবার খেয়াল রাখুন। জয় হিন্দ।